আচ্ছা, তাহলে যেটা কথা সেটা হচ্ছে আগের দিন কি পড়েছিলাম? আগের দিন পড়েছিলাম যে হোয়াট এইটা এটা কি করেছিলাম? যে এইটা কি করেছিলাম আগের ক্লাসে আমরা বেসিক্যালি যেটা পড়েছিলাম যে র্যালে রিজ ভেরিয়েশন প্রিন্সিপালটা পড়েছিলাম। কি যে আসছে এখনো! র্যালে রিজ ভেরিয়েশনটা প্রিন্সিপালটা পড়েছিলাম। আর আজকে আমরা কি পড়তে চাই? আজকে আমরা পড়বো হচ্ছে বেসিক্যালি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। সো লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল এবং সেখান থেকে আমরা যেটা ইম্পর্টেন্ট যে দুটো জিনিস পড়বো যেটা আমি বললাম, একটা হচ্ছে কম্পিউটারকে তো বোঝাতে হবে, তো কম্পিউটার মানে অঙ্ক বোঝে, হ্যাঁ অঙ্কের মতো করে বোঝে আর কি, তো কম্পিউটারকে বোঝাতে হয় হচ্ছে ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স ফর্মে, তো সেই রকমই একটা জিনিস পড়বো, সেটাকে বলা হয় স্ল্যাটার ডিটারমিনেন্ট। স্ল্যাটার ডিটারমিনেন্ট এইটা একটা পড়বো। আর এবং তার সাথে অবশ্যই এটাকে আমাদেরকে একবার একটু বুঝে নিতে হবে যে আদৌ কতটা এটা কাজ করছে, তাই তাই কিছু এক্সাম্পল দেখবো। তো ঠিক আছে, তো আজকে যাই হোক উফ, এইটা এইগুলো আজকে পড়বো। আচ্ছা, তাহলে যতটা হবে ততটাই দেখা যাক। আচ্ছা, তাহলে আগের দিন যেটা বললাম সেটা তো মোটামুটি একটা ব্রিফ করে দিলাম যে আগের দিন কি দেখেছিলাম। তো আর আমি সেখানে মানে মানে বেসিক্যালি মানে সে আগের লাস্ট ক্লাস থেকে আমরা যে মানে কি বলবো টেক টেক মানে আর কি মানে কি বলবো যেটা আর কি যে নোটটা পেয়েছিলাম, টেক অ্যাওয়ে নোট যেটা বলে, তো সেইটাকে যদি বলি সেইটা কি ছিল, সেটাকে বেসিক্যালি আমরা এরকম ভাবে ধরো আমি লিখছি যে আওয়ার টার্গেট সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে টু ইনকর্পোরেট মাচ মোর প্যারামিটার্স such that we can minimize the energy E phi মানে energy as a function of trial function E phi with respect to those parameters included in the ট্রায়াল ফাংশন ফাই। এইটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেটটা, যে আমরা ওই ট্রায়াল ফাংশনে অনেক অনেক বেশি প্যারামিটার ইনক্লুড করব এবং সেই প্যারামিটারের রেসপেক্টে এনার্জিটাকে মিনিমাইজ করব এবং এই পার্টিকুলার সেট অফ এবং দ্য পার্টিকুলার সেট অফ
values of the parameters give the best possible energy। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ব্যাপার, এইটা ছিল। তার মানে তাহলে কি বললাম, আগের দিন আমরা র্যালিস ভেরিয়েশন প্রিন্সিপাল পড়েছিলাম, যেখান থেকে আমরা ফাইনালি দেখেছিলাম যে যদি আমাদের ট্রায়াল ফাংশনে একটা প্যারামিটার থাকে তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে। কিসের ফ্লেক্সিবিলিটি? যে আমরা তাহলে তো আরো ভালো এনার্জি, আরো ভালো অ্যাপ্রক্সিমেট এনার্জি, যে এনার্জিটা মানে এক্স্যাক্ট যে এনার্জি হওয়া উচিত তার কাছাকাছি যেতে পারে, এরকম এনার্জি পাওয়ার ফ্লেক্সিবিলিটি বেড়ে যাচ্ছে। না কিভাবে বেড়ে যাচ্ছে? যে আমরা ওই প্যারামিটারটার রেসপেক্টে ওয়েভ ফাংশনকে টিউন করতে পারি, বা আমরা ওই প্যারামিটারটাকে টিউন করতে পারি টু গেট দ্য বেস্ট পসিবল এনার্জি বা টু গেট দ্য মিনিমাম এনার্জি, যাতে করে আমরা সেখান থেকে ওই মানে বেস্ট পসিবল এনার্জির দিকে এগোতে পারি। তার মানে আমাদের এখন টার্গেটটা হচ্ছে যে অনেক অনেক বেশি প্যারামিটার ইন্ট্রোডিউস করা ইন দ্য ট্রায়াল ফাংশন, সো দ্যাট আমাদের কাছে তত বেশি ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়। তার মানে আমরা তত বেশি আর কি ওই প্যারামিটারকে টিউন করতে পারি টু গেট দ্য বেস্ট পসিবল এনার্জি। তো সেই রকম একটা অ্যাপ্রোচ হচ্ছে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল। তাহলে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচেস is linear variation প্রিন্সিপাল। এটা হচ্ছে আমাদের সরি, একটু বড্ড আটকে আটকে যাচ্ছে। আচ্ছা, এইটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এইটা তাহলে ঠিক আছে, শুরু করা যাক। লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল এইটা। আচ্ছা, তাহলে প্রথমে এটা কি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা কি? এইখানে ধরো আমি এরকম করছি যে let us choose the trial function as follows। সেটা কি? ধরো আমি বলছি ট্রায়াল ফাংশন, আমি এখানে সাই লিখছি, ঠিক আছে? সাইটাকে আমি এইভাবে লিখছি যে সাম ওভার আই সিআই ফাই আই, এইভাবে লিখলাম। আর এটাকে ধরো আরো একটু ভালো করে লিখতে পারি, এটাকে কেট ভেক্টর হিসাবে লিখলাম, কেট পার্টের মধ্যে ইকুয়ালস টু সাম ওভার আই সিআই ফাই আই, এটাকে 1 নম্বর নাম দিলাম। এটা তার মানে কি, মানে আমি ট্রায়াল ফাংশনটাকে লিনিয়ার কম্বিনেশন অফ আদার সাম ফাংশন নিচ্ছি, যেখানে প্রত্যেকটা ফাংশন কিন্তু ওই বাউন্ডারি কন্ডিশন মেনে চলে, এবং এই ট্রায়াল ফাংশনটাও বাউন্ডারি কন্ডিশন অফ দ্যাট পার্টিকুলার সিস্টেম, যে সিস্টেমটাকে আমি সলভ করতে চাইছি সেটা মেনে চলতে হবে। এটা তো আগের দিন বলেছিলাম। এবং এই যে এখানে সাম ওভার নিয়ে নিলাম, এই যে সিআই গুলো, যেগুলো C1 C2 C3, এইগুলো হচ্ছে সেই প্যারামিটার গুলো। তার মানে আমি অনেক বেশি প্যারামিটার ইন্ট্রোডিউস করলাম এখানে। তার মানে আমি এখানে এটাকে কি করে বেসিক্যালি লিখতে পারি, যে C1 phi 1 প্লাস C2 phi 2 প্লাস C3 phi 3 প্লাস ডট 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 করে প্লাস ধরো Cn phi n, এই n অবধি লিখলে আমি ধরো এখানে বলছি এটা আইটা 1 থেকে n অবধি যাচ্ছে, 1 থেকে n অবধি যাচ্ছে, এইভাবে আমি লিখলাম। যেখানে কি, যেখানে where the C1 C2 C3 ডট 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 Cn আর আর আরবিট্রারি কোফিশিয়েন্ট। ঠিক আছে এটা? আচ্ছা, এটা হলো।
আর আমরা কি জানি, আমরা এবার ঠিক আছে তাহলে এখন সাই পেয়ে গেলাম। এবার যখনই সাই পেয়ে গেলাম মানে ট্রায়াল ফাংশন পেয়ে গেলাম, এবার আমাদের নেক্সট কাজ কি, অ্যাকর্ডিং টু ভেরিয়েশন প্রিন্সিপাল, র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল, এবার আমাদেরকে এনার্জি ফাংশনালটা বের করতে হবে। এনার্জি ফাংশনাল আমরা বার করতে পারি র্যালের ভেরিয়েশন প্রিন্সিপাল থেকে। তাহলে দেন দ্য এনার্জি ফাংশনাল ই, আমি এখানে সাই লিখছি কারণ আমি এখানে ট্রায়াল ফাংশনটাই সাই ধরেছি। তাহলে ই সাই কি হবে এখানে, ই সাই হবে হচ্ছে সাই এইচ সাই বাই সাই সাই, এরকম হবে। এবার তা এটা হবে, এবং এটা আলটিমেটলি কি দেখবো আমরা, এটা আলটিমেটলি দেখবো যেটা আগের দিন দেখেছিলাম যে এরকম ভাবে ই, তখন ওখানে ফাই ধরেছিলাম, এবং যে ক্ষেত্রে ওই ফাইয়ের মধ্যে একটা প্যারামিটার ছিল সেক্ষেত্রে দেখেছিলাম যে আলটিমেটলি ই ফাইটা বার করার পর দেখেছিলাম ওই ই ফাইটা আলটিমেটলি ওই 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 প্যারামিটার যেখানে ল্যামডা ধরেছিলাম সেই ল্যামডার ওপর ডিপেন্ড করে যায়। এখানেও যেটা আলটিমেটলি দেখতে পাবো যে দিস must depend on the arbitrary coefficients c1 c2 c3 ডট 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 cn, এটার উপর ডিপেন্ড করে যাবে। ঠিক আছে, এটাকেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, তাহলে একটা ওই সেটের মতো করে বোঝায় এটা। ওকে, এবার আমাদের নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে এই এনার্জিটাকে আমরা মিনিমাইজ করব উইথ রেসপেক্ট টু c1 c2 c3 এইভাবে, মানে প্রথমে c1 এর রেসপেক্টে মিনিমাইজ করব, তারপরে c2 এর রেসপেক্টে মিনিমাইজ করব, তারপরে c3 এর রেসপেক্টে মিনিমাইজ করব এন্ড সো অন করে এরকম ভাবে আমরা বেস্ট এনার্জিটা পাওয়ার চেষ্টা করব। এবার কথাটা হচ্ছে যে ঠিক আছে আমি c1 এর মানে এত কিছু মানে n নাম্বার অফ কোফিশিয়েন্ট আছে, তাহলে n নাম্বার অফ কোফিশিয়েন্টের রেসপেক্টে আমি মিনিমাইজ করে যে কোনো মানে n, তার মানে nটা জিনিস পাচ্ছি, তাহলে এই nটা জিনিসটা n জিনিস মানে nটা এনার্জি পাবো। মানে বেসিক্যালি আমি কি করতে চাইছি, আমি করতে চাইবো যে মানে আমি এনার্জিটাকে মিনিমাইজ করব টু গেট দ্য ভ্যালু অফ c1 যার জন্য এনার্জিটা মিনিমাইজ হয়, মানে বেসিক্যালি ডেল ই ডেল c1 টাকে আমি জিরো করবো। এটা মানে কি, এটা মানে আমি c1 এর একটা ভ্যালু পাবো যে ভ্যালুতে এনার্জিটা মিনিমাইজ মানে সব থেকে কম। একই রকম ভাবে আমি c2 এর ভ্যালু পাবো, c3 cn এর ভ্যালু পাবো। তাহলে এই ভ্যালুগুলি n নাম্বার অফ কোফিশিয়েন্ট যেটা দেবে, তাহলে n নাম্বার অফ কোফিশিয়েন্টের একটা পার্টিকুলার সেট অফ ভ্যালু পাবো যার জন্য এনার্জিটা মিনিমাইজ হবে, এবং তার জন্য আমাকে এতগুলো ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে কথা। তার মানে এটা নিশ্চয়ই হাতে করা সম্ভব না, এটা অ্যানালিটিক্যালি করা সম্ভব না। এবার আমাকে নিউমেরিক্যাল মানে নিউমেরিক্যাল সলভের দিকে এগোতে হবে, সেটা মানেই আমার কম্পিউটার লাগবে। কম্পিউটার তো আবার এত এরকম ভাবে বুঝবে না, কম্পিউটার বুঝবে আবার ম্যাট্রিক্স নোটেশনে, ডিটারমিনেন্ট নোটেশন, এটা আমরা আগে পড়েছি যখন হচ্ছে গিয়ে কোয়ান্টাম মেকানিক্সের নোটেশন পড়া হয়েছে, তখন বারবারই বলা হয়েছিল যে ওই হাইজেনবার্গস ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন সেটা আমরা নর্মালি করি না, সেটা একটু কঠিন, কিন্তু কম্পিউটার সেরকম ভাবে বোঝে। তাহলে কম্পিউটারকে কিভাবে বোঝাবো সেই দিকে এবার আমাদেরকে এগোতে হবে। তাহলে এবার সেইভাবে ভাবি, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি কাজ, আমাদের কাজ হচ্ছে দেন মিনিমাইজ ই c1 c2 ডট 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 cn with respect to the coefficients c1 c2 dot 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 cn and the particular value of c1 c2 dot 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 cn will give us the minimum possible E which will be closest to the exact energy.
এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, দাঁড়াও, ভীষণই মানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখা যাক এটা কি করে করা যায়। আচ্ছা, তাহলে এইটা করার জন্য আপাতত যেটা করছে আমাদেরকে এখন মানে 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 এমন ভাবে করতে হবে যেটা আমরা হাতে করতে পারি। তার জন্য আমি পুরো এন নাম্বার অফ মানে এন নাম্বার অফ ওয়েভ ফাংশন না নিয়ে বা এন নাম্বার অফ কোফিশিয়েন্ট না নিয়ে আমি দুটো করে নিয়ে করছি। দুটো করে নিয়ে বুঝবো ব্যাপারটা কিভাবে হয়, তাহলে সেটাকে জেনারেলাইজ করে দিতে পারবো। তাহলে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি, for the sake of simplicity, let us take the trial function psi as a linear combination of two linearly independent functions phi 1 and phi 2। এটা করছি মানে n নাম্বার অফ ফাংশন নেওয়ার বদলে দুটো ফাংশন নিচ্ছি। তার মানে কি, তার মানে psi ইকুয়ালস টু হবে হচ্ছে c1 phi 1 প্লাস c2 phi 2। এটা এটা ধরো আমি 2 নম্বর নাম দিলাম এটা। এইবার এখান থেকে আমি এনার্জি ফাংশনাল ই psi বার করব। ই psiটা হবে হচ্ছে psi h psi বাই psi psi, এটা হবে। আর এখান থেকে এটা হবে হচ্ছে, এটাকে জাস্ট আমি গুণ করে দিচ্ছি যে psi এই psi ইকুয়ালস টু ই psi psi এটা। আচ্ছা, এইবার এই psi এর জায়গায় ওই 2 নম্বর ইকুয়েশনের এইটা বসাও, পুরো ফুল ফর্মটা বসাই। তাহলে সেটা হয়ে যাবে c1 phi 1 প্লাস c2 phi 2 h c1 phi 1 plus c2 phi 2 equals to e c1 phi 1 plus c1 phi 1 plus c2 phi 2 c1 phi 1 plus c2 phi 2, এইটা এটা হবে। আচ্ছা, এরপর এখানে কি হবে, আচ্ছা এখান থেকে দেখো এবার এটাকে যদি পুরো ভেঙে লেখো কিভাবে হবে। এইটা হবে হচ্ছে c1 স্টার c1 মানে c1 phi 1 এই c1 phi 1 যার মধ্যে c1 টাই ব্রা পার্টে আছে, তাহলে c1 স্টার আর এটা কেট পার্টে আছে। এটা c1 হলো phi 1 phi 2, এইটা এই সরি phi 1 h phi 2 প্লাস তারপরে কি হবে, তারপরে c2 c2 h c2 phi 2 h c1 phi 1 টা করে নিতে পারি। তাহলে c2 স্টার c1 phi 2 h phi 1 এইটা একটা হয়ে গেল। আচ্ছা, তারপরে আবার হচ্ছে c1 phi 1 আর c2 phi 2 টা করতে পারি। তার মানে c1 স্টার c2 phi 1 h
ফাই টু এইটা, ও সরি এটা ফাই ওয়ান এইচ ফাই ওয়ান হবে, সরি এটা হলো। আচ্ছা, আর একটা করতে পারি হচ্ছে সি টু স্টার সি টু ফাই টু এইচ ফাই টু এইটা হবে, এইটা ইকুয়ালস টু ই ইন্টু, এটাও একই রকমভাবে যদি করি তাহলে সি ওয়ান স্টার সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি ওয়ান স্টার সি টু ফাই টু প্লাস সি টু স্টার সি ওয়ান ফাই ওয়ান প্লাস সি টু স্টার সি টু ফাই টু এইটা, এটা হতে পারে। এটা আচ্ছা, এইখানে শুধু একটা ব্র্যাকেট হয়ে যাবে কারণ এনার্জিটা তো সবার সাথে গুণ অবস্থায় আছে এইটা, তাহলে এইটা ধরো 3 নম্বর নাম দিলাম, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার এইখানে কি, এইখানে এবার এটাকে আরেকটু সিম্পলিফাই করে নেওয়া যাক। সিম্পলিফাই করে নেওয়া যায় কিভাবে, না এই যে ফাই ওয়ান এইচ ফাই ওয়ান এই যে, বা ফাই টু এইচ ফাই ওয়ান বা এই যে ব্যাপারগুলো, এইগুলোকে এরকম ভাবে লেখা যায় যে লেট ফাই আই এইচ ফাই জে, এইটাকে এরকম ভাবে লেখা যায় এইচ আই জে। এইচ আই জে মানে কি বোঝায়, এইচ আই জে মানে বোঝায় হচ্ছে দিস ইজ দ্য আই জেথ ম্যাট্রিক্স এলিমেন্ট অফ হ্যামিল্টনিয়ান। মানে হ্যামিল্টনিয়ান হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা আগেও আমরা বলেছি অনেক সময় কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে, সেই ম্যাট্রিক্সের আইজেথ এলিমেন্ট, এটা সেই ম্যাট্রিক্সের আইজেথ এলিমেন্ট। মানে ম্যাট্রিক্স কিভাবে হয়, এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এইভাবে তো যায়, যদি এ একটা ম্যাট্রিক্স হয় তার মানে ওই যে ওয়ান 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 টু ওয়ান থ্রি সেই ইন্ডেক্স গুলো হচ্ছে এইটা, মানে আইজেথ এলিমেন্ট ম্যাট্রিক্স এলিমেন্ট অফ হ্যামিল্টনিয়ান। এই যে হ্যামিল্টনিয়ান সেইটা হচ্ছে এইচ আই, যেইটা বোঝানো হচ্ছে এখানে। একই রকম ভাবে যদি আমি ফাই আই ফাই জে এইটাকে লিখতে পারি এস আই জে, এইটা এই এস আই জেটা কি, এটাকে বলা হয় ওভারল্যাপ ইন্টিগ্রাল, এটাকে বলা হয় ওভারল্যাপ ইন্টিগ্রাল। এবং এই ওভারল্যাপ এবং এস যদি একটা ম্যাট্রিক্স হয়, মানে একটা ওভারল্যাপ ইন্টিগ্রালটা যদি একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তার আইজেথ এলিমেন্টটা হবে এস আইজে, এটা বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এই 3 নম্বর ইকুয়েশনে যে জিনিসগুলো আছে, এই সাই ওয়ান ফাই ওয়ান এইচ ফাই ওয়ান এইটাকে আমরা লিখতে পারি এইচ ওয়ান ওয়ান, এইটাকে আমরা লিখতে পারি এইচ টু ওয়ান অ্যান্ড সো ওয়ান, এরকম ভাবে লিখতে পারি। মানে শুধু এই ম্যাট্রিক্স, মানে শুধু এই ব্র্যাকেটের পার্টটাকে সি ওয়ান সি টু না, এইটা এইভাবে লিখতে পারি। তাহলে ইন আওয়ার কেস আমরা লিখতে পারি ফাই ওয়ান এইচ ফাই ওয়ান সেটা হবে এইচ ওয়ান ওয়ান, তারপরে ফাই ওয়ান এইচ ফাই টু সেটা হবে এইচ ওয়ান টু, তারপরে ফাই টু এইচ ফাই ওয়ান সেটা হচ্ছে এইচ টু ওয়ান, তারপরে ফাই টু এইচ ফাই টু সেটা হচ্ছে এইচ টু টু অ্যান্ড সো অন, এইভাবে লিখতে পারি। একই রকমভাবে ওই ফাই ওয়ান সেটা হবে এস ওয়ান ওয়ান, ফাই টু এস ওয়ান টু, তারপরে ফাই ওয়ান এস টু ওয়ান অ্যান্ড সিমিলারলি ফাই টু এস টু টু, এটা হবে। তাহলে এটা যদি হয় তাহলে এবার এই ইকুয়েশনটাকে এবার এই সমস্তই মানে মানে এবার 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 ওই 3 নম্বর ইকুয়েশনটাকে তাহলে শর্ট হ্যান্ড নোটেশনে লিখে ফেলি। তাহলে দেন equation 3 can be written as C1 star C1 H11 plus C1 star C2 H12 plus C2 star C1
H21 মানে আমি আগেরটা যেভাবে মানে এইরকম যেভাবে লিখেছিলাম ওই পরপর সেভাবে জাস্ট লিখে দিচ্ছি, মানে আমি আলটিমেটলি আগে পরে করলেই একই হবে, আমি লিখে দিচ্ছি। প্লাস C2 স্টার C2 H22 equals to E into C1 star C1 S11 plus C1 star C2 S12 plus C2 star C1 S21 plus C2 star C2 S22। এইটাকে ধরো আমি বললাম 4 নম্বর নাম দিলাম, 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে এইখানে আমার মোটামুটি 4 রকমের প্যারামিটার আছে। তাহলে আলটিমেটলি আমি যেটা, এবার যদি আমি এখান থেকে ধরো এনার্জিটাকে যদি তুমি বের করো, এনার্জিটা কি হবে, এনার্জিটা হবে এই পুরো জিনিসটা, এই লেফট হ্যান্ড সাইডের পুরো জিনিসটা বাই এই ব্র্যাকেটের মধ্যে জিনিসটা। তার মানে আলটিমেটলি কি দেখা যাচ্ছে, তার মানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এনার্জি ইজ এ ফাংশন অফ C1 C1 স্টার C2 C2 স্টার, এই চারটের ফাংশন। আচ্ছা, এবার এই C1 স্টারটা কি, C1 স্টারের মধ্যে রিলেশনটা কি, C1 স্টারের মধ্যে রিলেশনটা হচ্ছে যে বেসিক্যালি একটা আর একটা কমপ্লেক্স কনজুগেট। তাহলে একটা আর একটা যদি কমপ্লেক্স কনজুগেট হয় তার মানে কি, তার মানে তারা ডিপেন্ডেন্ট, মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দুটো ফাংশন বা এখানে বেসিক্যালি কম্বাইনিং কোফিশিয়েন্ট, তারা কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় তাদের মানেটা কি, তাদের মানে হচ্ছে তারা একই স্টেটকে রিপ্রেজেন্ট করে। মানে আলটিমেটলি তুমি যদি C1 কে বের করো বা C1 স্টার কে বের করো, আলটিমেটলি তুমি গিয়ে দেখবে ওরা একই জিনিসকে একই ভ্যালু দিচ্ছে, মানে C1 বা C1 স্টারের একই ভ্যালু দিচ্ছে টু গেট দা মানে বেস্ট পসিবল এনার্জি অফ E। তার মানে ওটা বেসিক্যালি একই স্টেটকে রিপ্রেজেন্ট করবে। তার মানে আইদার C1 স্টারের মধ্যে আমি যে কোনো একটাকে নেব, আবার একই রকম ভাবে C2 স্টারের মধ্যে আমি যে কোনো একটাকে নেব, কারণ তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে C1 and C1 star are linearly dependent and C2 and C2 star linearly dependent। C2 and C2 star আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে। তাহলে আমি যে কোনো একটাকে নেব, তার মানে আলটিমেটলি আমার কি দেখা যাবে যে এই চারটের মধ্যে যে কোনো একটাকে নিলেই হবে। তার মানে ই বেসিক্যালি ডিপেন্ড করবে দুটো ইন্ডিপেন্ডেন্ট কোফিশিয়েন্টের উপর, আইদার C1 C2 অথবা C1 স্টার C2 স্টার, মানে আমি যে কোনো দুটোকে নেব এই চারটের মধ্যে। তার মানে ই actually depends on two linearly independent coefficients C1 C2 or their complex conjugate C1 star C2 star C1 star C2 star, যে কোনো দুটোর ওপর হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে যে কোনো দুটো নিয়ে আমরা কাজ করি। তাহলে ধরো আমরা C1 C2 স্টার নিলাম, তুমি C1 C2ও নিতে পারতে, ধরো আমি C1 স্টার C2 স্টার নিলাম। তাহলে ঠিক আছে, এবার আমি C1 স্টার C2 স্টার নিয়ে নিলাম, এবার এক এক করে করা যাক। তাহলে প্রথমে আমি ডিফারেন্সিয়েট করব এনার্জিকে উইথ রেসপেক্ট টু C1 স্টার, করে দেখব কি পাই। তারপরে আমি করব C2 স্টারের রেসপেক্টে, করে দেখব কি পাই। আচ্ছা বলো, এই অবধি সবার কারোর কোনো অসুবিধা আছে? এই অবধি বলো, সবাই বুঝতে পারছো আমি যা যা বলছি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ঠিক আছে, দাঁড়াও একটুখানি, দাঁড়াও আমি আসছি।
এটা হলো। তাহলে এবার দেখি differentiating both sides of equation 4 with respect to C1 star কি পাই আমরা। তাহলে দেখো 4 নম্বর ইকুয়েশন এইটা, তাহলে দেখো 4 নম্বর ইকুয়েশনের এটাকে যদি C1 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে প্রথম পার্টটা থেকে পাবে C1H11, তারপরেরটা C2H12, আর তারপরের গুলো C1 স্টারের রেসপেক্টে তুমি যখন ডিফারেন্সিয়েট করছো সেগুলো তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে। যখন তুমি C1 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করছো তখন বাকি সবকিছু কনস্ট্যান্ট, বাকি কম্বাইনিং কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট। তার মানে C1 C2 স্টার আর C2 স্টার C2 এগুলো কনস্ট্যান্ট, আর H21 H22 তো এমনি হবে। তাহলে কি এই জিনিসগুলো পুরো জিরো হয়ে যাবে, মানে এই পুরো জিনিসটা তো কনস্ট্যান্ট যখন তুমি C1 স্টারের রেসপেক্টে আর কি করছো। C1 স্টারের রেসপেক্টে যখন তুমি ডেরিভেটিভ করছো তখন বাকি সবকিছু কনস্ট্যান্ট। তাহলে এই দুটোতে C1 স্টার আছে বলে তুমি যে C1 স্টারের রেসপেক্টে ডেরিভেটিভ করে বাকি যে কনস্ট্যান্ট টার্মটা তোমার থেকে যাবে। আর এইগুলোর ক্ষেত্রে কোনো C1 স্টার নেই, তার মানে এগুলো পুরো জিরো হয়ে যাবে এই দুটো টার্ম। একই রকম ভাবে ডান দিকেরটাও একই রকম ভাবে হবে। তাহলে প্রথমটা থেকে আসবে হচ্ছে C1H11, তারপরটা থেকে আসবে হচ্ছে C2H12, তারপর এটা 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু একই রকম ভাবে এইখানে কি হবে, এখানে দেখো এনার্জি তো ইজ এ ফাংশন অফ C1 স্টার C2 স্টার, এটা আমরা জানি। তার মানে তুমি এনার্জিকে নিশ্চয়ই তুমি ছাড়তে পারবে না। তাহলে এবার এইখানে তোমার এই জিনিসটা কিভাবে আছে দেখো, এনার্জি ইনটু দিস টার্ম। তার মানে এখানে হচ্ছে যে ওই চেন রুলের মতো হবে, প্রথমে আমি এই পুরো ব্র্যাকেটের জিনিসটাকে কনস্ট্যান্ট রেখে দেবো ইনটু এনার্জির ডেরিভেটিভ প্লাস এনার্জিটাকে কনস্ট্যান্ট রেখে দেবো করে এই ব্র্যাকেটটার মধ্যে ডেরিভেটিভ করব যেভাবে হয়। তাহলে প্রথমে আমি করব হচ্ছে ডেল ই ডেল C1 স্টার করলাম, করে এই ব্র্যাকেটের জিনিসটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো। ব্র্যাকেটের মধ্যে কিভাবে ছিল, ব্র্যাকেটের মধ্যে ছিল হচ্ছে C1 স্টার C1 S11, তারপরে C1 স্টার C2 S12, তারপরে C2 স্টার C1 S21, তারপরে C2 স্টার C2 S22, এইভাবে ছিল। এইটা হবে। আরেকটা পার্ট কি হবে, আরেকটা পার্ট হবে হচ্ছে আমার এনার্জিটাকে আমি রেখে দেবো করে এই ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটাকে ডেরিভেটিভ করব। সেটা করলে কি হবে, একই রকম ভাবে প্রথম পার্টে C1 স্টার আছে মানে ওটা শুধু C1 S11 থেকে যাবে, পরেরটার ক্ষেত্রে C2 S12 থেকে যাবে, তারপরের গুলো 0 হয়ে যাবে, প্লাস 0 প্লাস 0 এটা হবে। এইটা ধরো আমি 5 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটা হবে। একই রকম ভাবে differentiating both sides of equation 4 with respect to C2 স্টার, এটা যদি বলি কি হবে, এটা এটার ক্ষেত্রে কি হবে, C2 স্টার যেখানে আছে এই 4 নম্বর ইকুয়েশনে যদি ফিরে যাও C2 স্টার গুলো যেখানে আছে সেখানে জিনিসগুলো থাকবে, বাকিগুলো 0 হয়ে যাবে। তার মানে এইটার ক্ষেত্রে যেটা হবে প্রথম দুটো পার্ট 0 হবে, 0 প্লাস 0 প্লাস তারপরেরটা থেকে যাবে C1H21 প্লাস C2H22, এটা থেকে যাবে ইকুয়ালস টু এইখানে একই রকম ভাবে হবে ডেল ই বাই ডেল C2 স্টার করে এই পুরো জিনিসটা থেকে যাবে, আমি সেটা আর লিখলাম না, ওই পুরো জিনিসটা থেকে যাবে, বুঝতেই পারছো কি থেকে যাবে, প্লাস ই ইন্টু এটার প্রথম দুটো পার্ট 0 হবে, তারপরের দুটো প্রথম দুটো পার্ট 0 হবে, তারপরের দুটো পার্ট থেকে যাবে, যেটা হচ্ছে বেসিক্যালি C1 S21 প্লাস C2 S22, এটা থেকে যাবে। এটা ধরো আমি 6 নম্বর ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, এইবার আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এনার্জির বেস্ট ভ্যালু পেতে চাই, এবং কিভাবে পেতে চাই, মানে বেসিক্যালি আমরা C1 স্টার এবং C2 স্টারের ভ্যালু পেতে চাই, এবং C1 স্টার C2 স্টারের যে ভ্যালুর জন্য
সেই ভ্যালুগুলো পেতে চাই যে ভ্যালুর জন্য এনার্জিটা মিনিমাইজ হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে টু ফাইন্ড দ্য extremum value of E we have to put, কি করতে হবে, আমরা কি করি এটা পাওয়ার জন্য? আমরা করি হচ্ছে ডেল ই বাই ডেল C1 স্টার ইকুয়ালস টু 0 অ্যান্ড ডেল ই বাই ডেল C2 স্টার ইকুয়ালস টু 0। এটাকে ধরো আমি 7 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদেরকে করতে হবে, এই দুটো, এটাকে 7 নম্বর নাম দিলাম, ঠিক আছে? এই দুটো আমাদের করতে হবে। তাহলে এই দুটো যদি বসিয়ে দাও, ধরো 5 নম্বর এবং 6 নম্বর ইকুয়েশনে তুমি যদি এই দুটো ধরো প্রথমে 5 নম্বর ইকুয়েশনে যদি তুমি ডেল ই বাই ডেল C1 স্টার 0 বসিয়ে দাও, তাহলে এই পুরো জিনিসটা 0 হয়ে গেল। এটা 0 মানে তো এর সাথে যা গুণ অবস্থায় আছে 0 হয়ে গেল। তাহলে তোমার শুধুমাত্র পড়ে থাকলো C1H11 প্লাস C2H12 ইকুয়ালস টু E ইন্টু দিস। একই রকম ভাবে তুমি যদি 6 নম্বর ইকুয়েশনে ডেল ই বাই ডেল C2 স্টার বসিয়ে দাও, তাহলে সেখান থেকে তুমি ওই একই রকম ওরকম টাইপের একটা ইকুয়েশন পাবে। তাহলে তুমি আরো দুটো ইকুয়েশন পাচ্ছ। কিভাবে? যে ফ্রম ইকুয়েশন 5 and 7 আমরা কি পাচ্ছি? C1H11 প্লাস C2H12 ইজ ইকুয়ালস টু আমার হবে E C1S11 প্লাস E C2S12। এটাকে ধরো আমি 8 নম্বর ইকুয়েশন নাম দিলাম। অ্যান্ড ফ্রম ইকুয়েশন 6 and 7 সেখান থেকে কি পেলাম? সেখান থেকেও একই রকমভাবে পাবো যে C1H21 plus C2H22 is equals to EC1S21 plus EC2S22। এটা হচ্ছে 9 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এইভাবে পাবো, ঠিক আছে? ওই দুটো E0 বসিয়ে, তাহলে সেটা যদি পাই, তাহলে এই ধরো এইটাকে আমি দাঁড়াও প্রথমে ইকুয়েশন 8টাকে আমি একটু মডিফাই করে লিখছি। এটাকে কি করে লেখা যায়? এটাকে দেখো এইভাবে লেখা যায় H11 মাইনাস S11 C1টা কমন নিলাম, এইটা প্লাস H12 মাইনাস S12 C2, এইটাকে দিলাম, এটাকে দিলাম 10 নম্বর ইকুয়েশন। আর এই 9 নম্বর ইকুয়েশনটাকে লিখছি H21 মাইনাস S21 C1 প্লাস H22 মাইনাস S22 C2 ইকুয়ালস টু 0। এটাকে 11 নম্বর ইকুয়েশন বললাম। তাহলে একটা হচ্ছে এই 10 নম্বর ইকুয়েশন একটা হলো, আর একটা হলো 11 নম্বর ইকুয়েশন, এই একটা হলো এইটা 10 নম্বর আর 11 নম্বর ইকুয়েশন, এই দুটো পেলাম জাস্ট এই 8 নম্বর আর 9 নম্বরটাকে রিঅ্যারেঞ্জ করে। এই দুটো ইকুয়েশনের দিকে যদি তুমি তাকাও, এই দুটো ইকুয়েশনকে তুমি কিভাবে লিখতে পারো এটা তো আমরা জানি। এইরকম ইকুয়েশন যদি আমরা পাই, তাহলে দেখো এই দুটো ইকুয়েশনকে কি বলে? এই ইকুয়েশন 10 and ইকুয়েশন 11, these are the two simultaneous equations of C1 and C2। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি। তাহলে ইকুয়েশন 10 and 11 are two simultaneous equations of C1 and C2। এটা তাহলে ফর non-trivial solution
solutions, the determinant formed by the coefficients of C1 and C2 must be equals to 0. মানে কি বলছে যে এরকম দুটো ইকুয়েশন যদি পাই সেই ইকুয়েশনগুলোকে বলা হয় সাইমালটেনিয়াস ইকুয়েশনস অফ C1 C2, মানে এই যে এখানে যে টার্মগুলো থাকে সেইগুলো। আচ্ছা, এবার C1 এর কোফিশিয়েন্ট এখানে কি, C1 এর কোফিশিয়েন্ট হচ্ছে H11 মাইনাস ES11 এবং পরের ইকুয়েশনে H21 মাইনাস ES21, আর C2 এর কোফিশিয়েন্ট হচ্ছে এইগুলো। তাহলে এবং এই দুটো ইকুয়েশনের নন ট্রিভিয়াল সলিউশন পাওয়ার জন্য এই C1 C2 এর যে কোফিশিয়েন্টগুলো সেই কোফিশিয়েন্টগুলো দিয়ে যে ডিটারমিনেন্টটা তৈরি হবে সেটাকে মাস্ট বি ইকুয়ালস টু 0 হতে হবে, তাহলেই আমরা একমাত্র ফিজিক্যালি মিনিংফুল সলিউশন পাবো। তাহলে সেটা হয়, যদি সেটা হয় তাহলে সেটাকে আমরা কি করে লিখতে পারি এই দুটো ইকুয়েশনকে, C1 আর C2 এর কোফিশিয়েন্টগুলো, C1 আর C2 এর কোফিশিয়েন্ট মানে C1 এর কোফিশিয়েন্ট হচ্ছে H11 minus ES11 and H12 minus ES12, আর C2 এর কোফিশিয়েন্ট হচ্ছে H21 minus ES21 and H22 minus ES22, এইটা this is equals to 0। এটা 12 নম্বর ইকুয়েশন, এটা ঠিক আছে। আমরা এইভাবে এটাকে লিখতে পারি। তাহলে এরকম, তাহলে দুটো ফাংশনের জন্য মানে দুটো ফাংশন মানে একটা ট্রায়াল ফাংশনকে যদি দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন নিই তাহলে সেক্ষেত্রে আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা if we take the linear combination of n linearly independent functions to form the trial function, that is psi equals to sum over I equals to ধরো 1 to capital N, Ci phi I equals to C1 phi 1 plus C2 phi 2 plus dot 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 করে Cn phi n, যদি এইটা বলি তাহলে সেক্ষেত্রে দেন আমরা কি পাবো, আমাদের সেক্ষেত্রে ওই ইকুয়েশন 12 যেটা, এটা কেমন হবে দেখতে, দেন ইকুয়েশন 12 বিকামস কেমন হবে, এইটা হবে হচ্ছে H11 মাইনাস ES11 H12 মাইনাস ES12 ডট ডট করে H1n মাইনাস ES1n, তারপরে H21 মাইনাস ES21 H22 মাইনাস ES22 করে এইভাবে H2n মাইনাস ES2n, এইটা করে এরকমভাবে HN1 মাইনাস ESN1 HN2 মাইনাস ESN2 করে এইভাবে HNN মাইনাস ESNN ইকুয়ালস টু 0, এটা হবে। এইটা হবে, ঠিক আছে। তাহলে এইটার ধরো আমি নাম দিলাম,
13 নম্বর ইকুয়েশন এটা। এই ইকুয়েশনটাকে বলা হয় সেকুলার ডিটারমিনেন্ট। সেকুলার ইকুয়েশন বা সেকুলার মানে এই ইকুয়েশনগুলোকে বলা হয় সেকুলার ইকুয়েশন এবং এই ডিটারমিনেন্টটাকে বলা হয় এন পার্টিকেল সেকুলার ডিটারমিনেন্ট বা সেকুলার ডিটারমিনেন্ট। তাহলে এইটাই দিস ইজ দ্য সেকুলার ডিটারমিনেন্ট, এইটা বলে। তাহলে এই সেকুলার ডিটারমিনেন্ট থেকে তাহলে যখন এই এন পার্টিকেল সেকুলার ডিটারমিনেন্ট পেলাম, তাহলে এখান থেকে আমি এনটা ইকুয়েশন পাবো। মানে যখন আমরা 2/2 একটা সেকুলার ডিটারমিনেন্ট পেয়েছিলাম, বেসিক্যালি দুটো সেকুলার ইকুয়েশন থেকে আমি 2/2 সেকুলার ডিটারমিনেন্ট পেয়েছিলাম। তার মানে বেসিক্যালি ব্যাপারটা দেখো কিভাবে হচ্ছে, আমরা তো আর বারবার এই পুরো সলভটা করব না। ব্যাপারটা হচ্ছে তুমি ওই ট্রায়াল ফাংশনকে কতগুলো অন্য ট্রায়াল ফাংশনের লিনিয়ার কম্বিনেশন হিসেবে নিয়েছো। যদি দুটো নাও তাহলে তুমি বেসিক্যালি একটা 2/2 সেকুলার ডিটারমিনেন্ট লিখে দিতে পারো। যদি তিনটে নাও তাহলে এটা 3/3 সেকুলার ডিটারমিনেন্ট লিখে দিতে পারো। 2/2 3/3 ডিটারমিনেন্ট হাতে সলভ করা যায়, তাহলে তুমি সলভ করলেই সেখান থেকে এনার্জি ভ্যালু পেয়ে যাবে, সেই এনার্জিটাই তোমাকে অ্যাকচুয়ালি বেস ভ্যালু দেবে। তাহলে এবার যদি তুমি একটা এন পার্টিকেল আর কি ওয়েভ ফাংশন নাও বা এনটা ট্রায়াল ফাংশনের যদি লিনিয়ার কম্বিনেশন নাও একটা ট্রায়াল ফাংশনকে, তাহলে তুমি সেখান থেকে এন পার্টিকেল সেকুলার ডিটারমিনেন্ট পাবে। তার মানে বেসিক্যালি তুমি এখান থেকে এনটা ইকুয়েশন পাবে, এনটা সেকুলার ইকুয়েশন পাবে এই ডিটারমিনেন্ট থেকে। তার মানে সেই ইকুয়েশনগুলো কি হবে, যে ইকুয়েশনগুলো তোমার কোএফিসিয়েন্ট ডিটারমাইন করবে। মানে এখানে কি হয়েছিল, এখানে যে দুটো ইকুয়েশন পেয়েছিলে 10 আর 11, এই দুটো ইকুয়েশন কি বলেছিলাম, এরা সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ C1 C2। মানে বেসিক্যালি এই ইকুয়েশনটা থেকে যে ডিটারমিনেন্টটা সলভ হচ্ছে, সেই ডিটারমিনেন্টটাকে সলভ করলে তুমি C1 C2 এবং এনার্জির ভ্যালু পাবে। মানে তুমি C1 C2 সেই ভ্যালু পাবে যে ভ্যালুর জন্য এনার্জিটা মিনিমাম হবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে একই রকম ভাবে যদি এন পার্টিকেল একটা সেকুলার ডিটারমিনেন্ট পাও, সেটা থেকে তুমি এনটা ইকুয়েশন পাবে, সেই এনটা ইকুয়েশনকে সলভ করলে তুমি এনটা আরবিট্রারি কোএফিসিয়েন্টের ভ্যালু পাবে যার জন্য এনার্জিটা মিনিমাম হবে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি এই 13 নম্বর ইকুয়েশন থেকে কি 13 নম্বর ডিটারমিনেন্ট যেটা, সেটা থেকে কোএফিসিয়েন্ট ডিটারমাইনিং ইকুয়েশন গুলো কি হবে। এটা হচ্ছে H11 minus ES11 C1 plus H12 minus ES12 C2 plus H1n minus ES1n Cn equals to 0, এটা একটা হবে। তারপরে H12 minus ES12 C1 plus H22 minus ES22 C2 plus dot dot করে H2n minus ES2n Cn equals to 0, এটা হবে। একই রকম ভাবে এইভাবে একই রকম ভাবে আসবে HN1 minus ESN1 C1 plus HN2 minus ESN2 C2 plus করে HNN minus ESNN Cn equals to 0, এটা। তাহলে এইরকম ভাবে একটা সেট অফ ইকুয়েশন পাবে, যেটাকে ধরো আমি বলছি 14 নম্বর ইকুয়েশন। মানে এরকম ভাবে সেট অফ ইকুয়েশন পাবে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার যদি তুমি এই ইকুয়েশনকে মানে বেসিক্যালি মানে এবার এখান থেকে তুমি এই ইকুয়েশনগুলোকে সলভ করে তুমি তো ধরো প্রথম ইকুয়েশনটাকে সলভ করলে তুমি একটা এনার্জির ভ্যালু পাবে, দ্বিতীয় ইকুয়েশনটাকে সলভ করলে একটা এনার্জির ভ্যালু পাবে, এরকম ভাবে তো পাবে। এবার সেই এনার্জিগুলোর যদি তুমি নাম দাও যে E1 E2 E3 এরকম ভাবে আলাদা আলাদা করার জন্য যদি নাম দাও, তাহলে আলটিমেটলি দেখা যাবে যে ওই এনার্জিগুলোকে একটা অর্ডারে সাজানো যায়। মানে সেই অর্ডারে মানে একটা মানে মানে বেসিক্যালি এটা যেটা আমি বলতে চাইছি, মানে ধরো এই ওই ইকুয়েশন 13 যেটা মানে ডিটারমিনেন্ট যেটা, যে ইফ উই expand
equation 13 we get n roots of E, মানে এনার্জির nটা রুট পাবো। let they are E1 E2 dot 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 En, those roots may be arranged in ascending order, এইভাবে সাজানো যায় কিভাবে, যে E1 less than equals to E2 less than equals to E3 less than equals to dot dot করে En, এইভাবে সাজানো যায়। মানে দেখা যাবে যে যে এনার্জিগুলো পাচ্ছ সেগুলো যদি ডিজেনারেট কেস হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে তুমি একই এনার্জি পাবে, আর যদি ডিজেনারেট না হয় তাহলে প্রথমটা থেকে যে এনার্জিটা পাবে সেটা সব থেকে কম, তারপরে এটা তার থেকে বেশি, তারপরটা তার থেকে বেশি, অ্যান্ড সো অন। মানে এরকম ভাবে তুমি এনার্জিগুলোকে আলটিমেটলি সাজানো যাবে আর কি। মানে দেখা যায় যে ওই E1 যে এনার্জিটা দেবে সেটা হয়তো গ্রাউন্ড স্টেটের এনার্জি, E2 টা হবে ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি, অ্যান্ড সো অন, এইভাবে এরকম একটা ব্যাপার হবে। এবার আমরা জানি অ্যাকর্ডিং টু র্যালে-রিঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল আমরা E1 মানে যদি গ্রাউন্ড স্টেট এনার্জির ক্ষেত্রে আমরা জানি যে এই গ্রাউন্ড স্টেট এনার্জিটা সেটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি হবে। তাহলে একই রকম যদি গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে যদি এটা সত্যি হয় আদার স্টেটের ক্ষেত্রেও সেটা সত্যি হবে, ফর আদার স্টেটের এনার্জির জন্য সেটা সত্যি হবে। তার মানে অ্যাকর্ডিং টু র্যালে-রিঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপাল আমরা কি জানি যে E1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু EG হয়, মানে যেখানে EGটা হচ্ছে এক্সাক্ট গ্রাউন্ড স্টেট এনার্জি, তাহলে ইট ক্যান বি shown that for other স্টেটের জন্য এটা দেখানো যাবে যে E2 greater than equals to E2 exact, মানে কি, মানে exact মানে কি, মানে E2 exactটা কি, E2 exactটা হচ্ছে exact এনার্জি, মানে exact ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি, বা বেসিক্যালি exact এনার্জি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট, মানে exact যে অ্যাকচুয়াল যে প্রবলেম বা অ্যাকচুয়াল যে সিস্টেম সেই সিস্টেমের যদি এক্সাক্ট এনার্জি জানতে পারতাম অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেইটা হচ্ছে E2 exact। একই রকম ভাবে E3 এর ক্ষেত্রে দেখানো যাবে E3 greater than equals to E3 exact and so on। এইভাবে nটা রুটের জন্য দেখানো যাবে En greater than equals to En exact, এইভাবে। তাহলে এইভাবে কিন্তু যেটা প্রথমেই বলেছিলাম যে শুধু গ্রাউন্ড স্টেট ভাবলে হবে না, আদার এক্সাইটেড স্টেটের এনার্জি নিয়েও কদিন পর আমরা ইন্টারেস্টেড হব ফর মলিকুলার সিস্টেমের ক্ষেত্রে। তাহলে তার ক্ষেত্রেও কিন্তু এই মানে র্যালে-রিঞ্জ ভেরিয়েশন প্রিন্সিপালটাকে এরকম ভাবে এক্সটেন্ড করা যায় বাই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, এটা হচ্ছে ব্যাপার। এইবার যদি তুমি ধরো E ইকুয়ালস টু, এবার তুমি এই ইকুয়েশন গুলোতে মানে এই 14 নম্বর যে প্রত্যেকটা ইকুয়েশন আছে এই প্রত্যেকটা ইকুয়েশনে যদি তুমি এখন E ইকুয়ালস টু E1 বসাও, তাহলে তার জন্য তুমি একটা মানে E1 এর সব থেকে বেস্ট পসিবল ভ্যালু পাওয়ার জন্য যে কম্বাইনিং কোফিশিয়েন্ট ভ্যালুগুলো হওয়া উচিত সেইটা তুমি পাবে C1 C2 C3 ডট 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 করে এইভাবে তুমি পাবে, এরকম আর কি। একই রকম ভাবে তুমি যদি E ইকুয়ালস টু E2 বসাও, তাহলে E2 এর যে সব থেকে বেস্ট পসিবল এনার্জি গুলো পাওয়ার জন্য কম্বাইনিং কোফিশিয়েন্টের যে ভ্যালুগুলো হওয়া উচিত সেটা তুমি মানে সেটা তুমি হচ্ছে ইকুয়েশন গুলো থেকে পাবে, এরকম হচ্ছে ব্যাপার। মানে একবার তোমাকে E ইকুয়ালস টু E1 বসাতে হবে, সেখান থেকে তুমি একটা হচ্ছে গিয়ে বেস্ট পসিবল কম্বাইনিং কোফিশিয়েন্ট ভ্যালু পাবে, কার জন্য না E1 এর জন্য পেলে, সেখান থেকে তুমি E1 এর জন্য মানে E1টা যদি তোমার গ্রাউন্ড স্টেট এনার্জি হয় তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য যখন তুমি কম্বাইনিং কোফিশিয়েন্ট গুলো পেয়ে গেলে তখন তুমি ট্রায়াল ফাংশন সাইটাকে লিখতে পারবে C1 C2, সেই পার্টিকুলার সেট অফ কম্বাইনিং কোফিশিয়েন্ট দিয়ে ওই ট্রায়াল ফাংশনটাকে লিখতে পারবে, এবং সেটা তোমার তখন ওই বেস্ট পসিবল ট্রায়াল ফাংশন হলো বেসিক্যালি, কারণ যেহেতু এখন তুমি ওই প্যারামিটারের ভ্যালুগুলো বসিয়ে দিয়েছো। এবার যদি তুমি E ইকুয়ালস টু E2 বসিয়ে প্রত্যেকটা ইকুয়েশন সলভ করো তাহলে তুমি বেস্ট পসিবল ভ্যালু অফ E2 পাবে, মানে E2 পাওয়ার জন্য কম্বাইনিং কোফিশিয়েন্ট গুলোর যে ভ্যালুগুলো পাওয়া উচিত সেইটা পাবে, সেখান থেকে তুমি psi2 কে লিখতে পারবে, এন্ড সো অন। এইভাবে পুরো জিনিসটা যায়।
এবং বুঝতেই পাচ্ছি যে এই জিনিসটাকে হাতে করা ইজ নট দ্যাট ইজি, এটা কখনোই সম্ভব নয়। সেই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে কম্পিউটারের সাহায্য নিই, এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে বেসিক্যালি আমি এখানে আর জাস্ট দুটো তিনটে কথা বলে আমি আজকে রেখে দেবো, তারপরে আবার আমরা পরের দিন বলবো, কারণ এটা ভালো করে বোঝার ব্যাপার, কিন্তু এটা ভালো করে আগে ধাতস্থ করো এই পুরো ব্যাপারটাকে, মানে কি বললাম দেখো। তাহলে এই অবধি বোঝা গেল। তাহলে এবার হচ্ছে গিয়ে যে পুট E equals to E1 in equation 14, মানে বেসিক্যালি অনেকগুলো ইকুয়েশন আছে, তাহলে সেক্ষেত্রে উই গেট a particular set of values of the coefficients say C11 C12 করে C1n এই অবধি পাবে, এবং সেটা থেকে কি পাবে, সেখান থেকে তুমি হচ্ছে ওই মানে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন মানে সাই জি যেটা, সেটা তৈরি করতে পারবে। সেটা হবে হচ্ছে এখন এই বেস্ট পসিবল যে কোফিশিয়েন্টের ভ্যালুগুলো হয় সেই ভ্যালুগুলো দিয়ে তুমি ট্রায়াল ফাংশনটাকে লিখতে পারবে। তার মানে ট্রায়াল ফাংশনটা হবে ওই গ্রাউন্ড স্টেটের ট্রায়াল ফাংশন বা বেস্ট পসিবল মানে যেটা হতে পারে সেই ট্রায়াল ফাংশন আর কি। তাহলে এখন এটা হয়ে যাবে C11 phi1 প্লাস C12 phi2 প্লাস ডট 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 করে প্লাস C1n phi n, এইটা এরকম ভাবে এইভাবে যাবে। এইটা একই রকম ভাবে তুমি যদি E equals to E2 বসাও, যদি আমরা আগেন put E equals to E2 equation 14 যদি এটা বসাই, তাহলে সেক্ষেত্রে উই গেট another particular set of coefficients say C21 C22 C23 ডট 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 করে C2n পর্যন্ত পাই, এবং সেখান থেকে আমরা ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশন মানে এটা হচ্ছে ট্রায়াল ফাংশন, ট্রায়াল ওয়েভ ফাংশন ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট সেটা পাবো। সেটা হবে হচ্ছে ওই C21, দেখো এই জাস্ট তুমি এই 14 নম্বর ইকুয়েশনে যাও, এই দেখো এটার ক্ষেত্রে কি পাবে, এটার ক্ষেত্রে তুমি জাস্ট পাবে হচ্ছে মানে বেসিক্যালি মানে না এটার সরি ওই ইয়ের ক্ষেত্রে যাও, ওই লিনিয়ার কম্বিনেশনের ক্ষেত্রে যদি যাই, কোথায় গেল লিনিয়ার কম্বিনেশনটা, মানে এই যে এরকমের ক্ষেত্রে মানে এখানে C2 দিয়ে লিখেছে, মানে এইখানে যদি আমি psi2 বলি মানে বেসিক্যালি এখানে C2 দিয়ে লিখেছে, আমি C21 দিয়েও লিখতে পারি, মানে এই জিনিসগুলো তুমি বুঝতেই পারছো, মানে ওখানে C2ও বলতে পারো C21ও বলতে পারো। তাহলে এটা হয়ে যাবে C21 phi1 প্লাস C21 phi1 প্লাস C22 phi2 প্লাস ডট 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 করে C2n phi n, এটা পাবো এইভাবে। একই রকম ভাবে যদি আমি E equals to E3 বসাই, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে বাকি সমস্তগুলো বসাই, তাহলে সেক্ষেত্রে সেইগুলো এরকম ভাবে পরপর পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে বাকি সমস্ত ওয়েভ ফাংশন গুলো পাবো আর সমস্ত এনার্জি গুলো পাবো, এই হচ্ছে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের ব্যাপার। আচ্ছা, এইবার এই জিনিসগুলোকে আরো একটু ইজি করা যায়, মানে স্পেশাল কেসের ক্ষেত্রে মানে আরো একটু ইজি করা যায়, মানে যেমন ধরো এটার ক্ষেত্রে যদি তুমি দেখো, এই ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে এই যে S11 এটা যেটা এসেছে S11 S12 এইগুলো বেসিক্যালি তো ওভারল্যাপ ইন্টিগ্রাল, মানে S11টা কি আমার phi1 phi1,
এবার যদি আমার ওয়েভ ফাংশনটা অর্থোনর্মালাইজড হয় তাহলে phi1 1 হয়ে যাবে আর phi1 phi2 0 হয়ে যাবে। তাহলে ইন সাম স্পেশাল কেস ওই phi1 আর phi12 এগুলো 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মানে একটা 1 আর একটা 0 হয়ে যাবে। তাহলে তখন আমার এই ওয়েভ এই ডিটারমিনেন্টটা দাঁড়িয়ে যাবে h11 মাইনাস e h12 h21 মাইনাস c আর সরি ইটা থাকবে না, কিন্তু 0 হয়ে যাবে, মানে না প্রথমটা 1 হচ্ছে, তাহলে h11 মাইনাস c h12 মাইনাস হচ্ছে গিয়ে h12, কারণ এটা তো 0 হয়ে যাবে। এরকম ভাবে ব্যাপারগুলো হবে, মানে s12 s21 মানে si যেটা 0 হয়ে যাবে আরsia বা sj যেটা 1 হয়ে যাবে, সেরকম ভাবে ডিটারমিনেন্টটা আলাদা আলাদা হবে, মানে ঠিক করে বসাতে হবে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার। তাহলে এরকম ভাবে একটা তোমার হতে পারে, মানে এইভাবে একটা হতে পারে। আচ্ছা, এইটা একটা হলো। তাহলে ইন সাম স্পেশাল কেস এই ব্যাপারগুলো আর কি এরকম ভাবে হয়ে যাবে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার আছে। তাহলে এরকম করে জিনিসটাকে আরো ইজি করা যায়, করে আলটিমেটলি আমি হচ্ছে যে কোনো দুটো ট্রায়াল ফাংশন যদি নিই, সেই ট্রায়াল ফাংশনের জন্য মানে যে কোনো একটা সিস্টেম যদি নিই, সেই সিস্টেমের জন্য কি করে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা সলভ হচ্ছে এবং সেটা কতটা ইমপ্রুভ করছে সেটা আমরা পরের দিন দেখবো। তাহলে আজকে জাস্ট এই লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা কিভাবে হচ্ছে এবং কিভাবে ওই প্রত্যেকটা সেটের এনার্জি পাওয়া যায় সেটা বললাম, কিন্তু ওই যে স্পেশাল কেস এবং সেখান থেকে তার অ্যাপ্লিকেশন এবং কিভাবে আরো এটাকে মডিফাই করা যাচ্ছে সেটা আমরা নেক্সট দিন দেখবো। তাহলে এইটা আজকে ভালো করে তোমরা বাড়িতে দেখো। ঠিক আছে, এবার বলে এই অবধি কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা বা কোনো মানে ইয়ে আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা? কারণ বেসিক্যালি এর পরে যে স্পেশাল কেসগুলো যেটা বলছি সেটাকেও আরো বেশ কিছু কথা আরো ভালো করে বলতে হবে, তো সেটা ভালোই সময় লাগবে এবং অনেক কিছু বুঝতে হবে। ঠিক আছে, বলো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে।